সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশটাই অনুষ্ঠানে। সাথে আছি ইয়াসির সিদ্দিক। দর্শক, আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের কথা তুলে ধরি। আমরা জানার চেষ্টা করি তাদের জীবনের গল্প, জীবিকার গল্প। সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন সেটা আমরা জানার চেষ্টা করি। সেটিরই ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে। শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে। আমার সাথে আছেন আমার ডান দিক থেকে সবার প্রথমেই অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর এস এম নসরুল গদির। এরপরেই রয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির, এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর প্রফেসর মোহাম্মদ সুলেমান চৌধুরী। আমার বাঁ দিক থেকে আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত সহকারী ডিন প্রফেসর তানজিন আলম চৌধুরী। এরপরেই রয়েছেন সমাজ বিজ্ঞান অনুষদের সহকারী ডিন প্রফেসর ফারজানা ইয়াসমিন চৌধুরী, এবং সর্বশেষ ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মেহেদি রহমান। আপনাদের সবাইকে কেমন বাংলাদেশটা এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যেমনটা বলেছিলাম, আজকে আমরা আলোচনায় পেয়েছি আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে সাথে আছেন আমাদের সম্মানিত উপাচার্য মহোদয়। আমরা আজকে কথা বলবো দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজ, প্রযুক্তি সহ দেশের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা আমরা জানার চেষ্টা করব। সবার প্রথমেই চলে যাচ্ছি অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর এস এম নসরুল গদির স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের কেমন বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, বিটিভিকেও ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন এবং এই বিশ্ববিদ্যালয় প্রায় 2 দশকের বেশি সময় ধরে চট্টগ্রামে বড় একটি অবদান রেখে যাচ্ছে শিক্ষা খাতে। বর্তমানে বিশ্ববিদ্যালয় কেমন চলছে এবং আপনাদের কার্যক্রমগুলো বাকিদের থেকে কোন জায়গায় আলাদা, সেই সাথে জানাবেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। আমরা কীভাবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা? মনে রাখবেন, বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় যেটা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন, এবং এটা সিটি কর্পোরেশনের মালিকানাধীন। এই সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত চেয়ারম্যান, এবং ওনাদের যে সচিব মহোদয় আছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাদের ট্রাস্ট বোর্ডের মেম্বার। সুতরাং পরিচালনার ক্ষেত্রে আমরা অন্যদের চাইতে একটু আলাদা। আর অবস্থানগত কারণে চট্টগ্রাম, আপনি আরও অনেক বিশ্ববিদ্যালয়ে দেখবেন এটার যে অবস্থান শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে, সেটা একটা আমরা সেটা করে উল্লেখযোগ্যভাবে আমরা অন্যদের থেকে আলাদা সেই জায়গায়। আর প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য, বিল্ডিংগুলোর যে নৈপুণ্য এবং বৈশিষ্ট্য, সেই দিক থেকেও কিন্তু আমি অন্যদের থেকে আলাদা মনে করি। কারণ এই বিশ্ববিদ্যালয়ে এসেছি মাত্র আমার 5 থেকে 5 মাস পার হলো। আমার দীর্ঘ কর্মময় জীবনের আমি 30 বছর কাটিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি এখন সেই যোগ্যতা আমার আছে মনে করি যে আমি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটাকে আমি তুলনায় আনতে পারি। তুলনা করতে গিয়ে সবগুলো মাপকাঠিতে আমি এটাকে শ্রেষ্ঠ না বললেও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমি এটাকে অনেক বেশি আলাদাভাবে দেখি। আমাদের এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অবস্থান অনেকটা ঈশ্বরীয় জায়গায় আছে। প্রথমে আমি আমার শ্রদ্ধেয় সহকর্মীদের ব্যাপারে বলি। অবশ্যই আমি এখানে আসার পরে দেখেছি তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, এবং তারা যখন ক্লাস নেন আমি সেখানে গিয়েছি, তাদের যে পাবলিকেশন সেগুলো আমার পর্যটনের সুযোগ হয়েছে, এবং তাদের যে আমার যে প্রশাসনে যে কাজ করার ক্ষেত্রে তাদের যে সহযোগিতা আমি পেয়েছি আসলে অতুলনীয়। তাদের যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। নিঃসন্দেহে অত্যন্ত সুনামের সাথে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো চলছে। এবার যদি আপনার বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন কোন বিষয়ে আসলে জোর দেওয়া দরকার, আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আপনার পরামর্শ দিন। একটা বড় আপনার নেগেটিভ সাইড বা যেটাকে আমরা দুর্বল দিক বলি, আমরা আসলে একটা জিনিস থেকে বের হতে পারছি না। সেটা হচ্ছে সব জায়গায় সব বিশ্ববিদ্যালয়ে, এটা অভিভাবকদেরও বলেন, আমরা সবসময় চাকরিটাকে মাথায় রেখে লেখাপড়া আমাদের সব ঠিকঠাক করে কীভাবে কী পড়বো, কেন পড়বো, সবগুলো চাকরিটাকে মাথায় রেখে। বা সারা পৃথিবী কিন্তু অন্যদিকে এগোচ্ছে। কিন্তু এখন পৃথিবী বলছে আমি চাকরি কেন, আমার দৃষ্টিভঙ্গি হবে রাদার টু বি অ্যান এমপ্লয়ার রাদার দ্যান টু বি অ্যান এমপ্লয়ি। আমি চাকরি সংস্থান করব,
আমি কোনো চাকরি করার মানসিকতা নিয়ে এখানে আমি লেখাপড়া করব। ওইটা করার কারণে আমার সবসময় বাজারের দিকে খেয়াল থাকে। আর আমরা যেটা এখানে প্র্যাকটিস করার চেষ্টা করছি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে আমরা হাঁটার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার ভিতরে স্কিল ডেভেলপমেন্ট আমি চাচ্ছি, এবং আমি চাচ্ছি আমাদের নলেজ শেয়ারিং হবে, এবং ডিজিটাল এইজের সমস্ত যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, সেটা এআই থেকে শুরু করে বলেন, মেশিন লার্নিং থেকে বলেন, আবার অন্যান্য যে ডিভাইসগুলো, যে আমাদের ব্লক চেইন এভরিথিং, আমরা চাচ্ছি আমরা এমন শিক্ষা ব্যবস্থা করবো যেন আমাদের স্টুডেন্টেরা লেখাপড়া করার পরে তার ভিতরে এমন একটা জিনিস তার সৃষ্টি হয়, তার নলেজের এমন একটা তার ভিতরে তার দক্ষতা থাকে, সেই জন্য নিজেই কিছু সৃষ্টি করতে পারে, এবং সেই চাকরি না খুঁজে সে বরঞ্চ চাকরি দিতে পারে, এবং সে একজন ভালো এন্টারপ্রেনার হতে পারে। এবং সেটাই এখন সারা বিশ্বে সেটাই চিন্তা করা হচ্ছে। নিঃসন্দেহে চমৎকার বলেছেন স্যার। এমনই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত যেখানে সেই উদাহরণ তৈরি করবে, অন্যের পিছে ছুটবে না। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? ডেফিনেটলি, যার জন্য আমরা আপনার 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনি দেখেছেন, হ্যাঁ, সেটাতেই প্রমাণ করে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে সবার অবারিত সুযোগ থাকবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। সেটা নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো 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 ক্রাইটেরিয়াতে কোনো বৈষম্য থাকবে না। এবং আমাদের যে রাষ্ট্রীয় সুযোগগুলো, সেগুলো আমাদের সবার জন্য সমভাবে সেটা আমাদের জন্য অবধারিত থাকবে। এবং এখানে যারা রাজনীতি করবেন, তাদের প্রথম ক্রাইটেরিয়া হবে তারা যোগ্য এবং দেশপ্রেমিক হতে হবে, রাদার দ্যান টু বি দ্য লুটেরা বা অন্য কোনো বাহিনী না হয়ে। তাদের প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে তাদেরকে দেশপ্রেমিক হতে হবে, এবং তাদেরকে মনে রাখতে হবে এ দেশে আসলে আমাদের প্রায় 34 কোটি হাত আমাদের রয়েছে। আমরা সেই হাতগুলিকে শক্তিশালী করার জন্য আমাদের অনেক দূরদৃষ্টি সম্পন্ন নেতা দরকার, শিক্ষিত, যোগ্য এবং দেশপ্রেমিক, নির্লোভ, নির্মোহ আমাদের রাজনীতি ব্যক্তিত্ব আমাদের দরকার। তাহলে আমরা আগামী বাংলাদেশকে একটু অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আগামী বাংলাদেশকে আমরা যে স্বপ্নের কথা বলে আমরা 24শে গণ অভ্যুত্থান করেছি, সেই স্বপ্ন বাস্তবায়নে এটা সহায়ক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুচিন্তিত মতামতের জন্য। আপনার প্রত্যাশিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখার মুনির। আমরা স্যারের সাথে আলাপ করব। স্যার, আপনাকে কেমন বাংলাদেশটি অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। স্যার, আপনার কাছে যেটি জানতে চাই, একটি গুণগত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের সবথেকে প্রয়োজন একাডেমিকের পাশাপাশি প্রশাসনিক সমর্থন, এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এই যে চালিকা শক্তি, সেটিকে তড়িৎ রাখার জন্য আপনার ডিপার্টমেন্ট নিশ্চয়ই অনেক ভূমিকা। আপনি সার্বিকভাবে কোন কোন জায়গায় জোর দিচ্ছেন, যেটার কারণে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে একটি উদাহরণ তৈরি করবে শিক্ষাক্ষেত্রে? গুণগত শিক্ষার কথা আপনি বললেন, যেটি আসলে এখন সময়ের দাবি। আমরা কোনো এক সময় আমাদের ছিল যে আমরা ছোট ছিলাম, আমরা গল্প শুনতাম যে কোনো একজন ব্যক্তি গ্র্যাজুয়েট হলে পরে তাকে অন্য অনেক জায়গা থেকে দেখতে আসতো, তাই না? পরবর্তীতে দেখা যাচ্ছিল বাংলাদেশের সকল মানুষ এবং এখনও আর কি, যে সকল মানুষই মাস্টার ডিগ্রিধারী হয়ে হচ্ছে, সেটা প্রয়োজন হলেও হচ্ছে, না হলেও হচ্ছে। তো সেই জায়গাটাতে বড় যে গ্যাপটা, সেটি হলো আমরা ডিগ্রিধারী শিক্ষিত হচ্ছি, কিন্তু সেই শিক্ষাটার মধ্যে গুণগত মানের যে বিষয়টা বললেন, সেটি আসলে কতটুকু নিশ্চিত হচ্ছে, সেই জায়গাটাতে অনেক বড় একটি প্রশ্ন বাংলাদেশের শিক্ষার মধ্যে ছিল। তো সেই জায়গাটাতে আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি অনেক দিন থেকেই কাজ করে যাচ্ছি, এবং সেটি বিগত কয়েক মাস বা আমি বলবো যে আমরা 2025 সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাধ্যমে 6টি প্রোগ্রামের অ্যাক্রিডিটেশন ভিজিট সম্পন্ন হয়েছে, এবং এটি হচ্ছে গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য একটি মৌলিক প্যারামিটার, যেটি বাংলাদেশে প্রথম শুরু হলো। আমার মনে হয় বাংলাদেশে আর কোনো ইউনিভার্সিটি 6টি প্রোগ্রামের অ্যাক্রিডিটেশন ভিজিট সম্পন্ন করেছে সেটি আমার জানা নেই। প্রিমিয়ার ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি বাংলাদেশে পাবলিক প্রাইভেট সবগুলোর মধ্যে যেটি অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছে 6টি প্রোগ্রামের জন্য একসাথে, এবং সেই অ্যাক্রিডিটেশন ভিজিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই অ্যাক্রিডিটেশন পাওয়ার যে পূর্ব শর্ত, সেটি হলো পড়ালেখাকে আউটকাম বেসড হিসেবে পরিচালনা করা। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় সবগুলো প্রোগ্রামের আউটকাম বেসড কারিকুলাম প্রণয়ন করেছি, এবং সেটি আমরা ইমপ্লিমেন্ট করেছি। সেটার আলোকেই আমরা 6টি প্রোগ্রামের অ্যাক্রিডিটেশন ভিজিট সম্পন্ন করেছি। আমরা সেটার ফলাফলের অপেক্ষায় আছি, এবং আমাদের
অপর যে অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর জন্য আমরা নিকট ভবিষ্যতে অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করব, আশা রাখি ভিজিটও সম্পন্ন হবে। এর পাশাপাশি সেটি হচ্ছে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় গুণগত মান নিশ্চিতের মধ্যে আমাদের প্রবেশ। আর আমরা আমাদের ইউনিভার্সিটিতে যে জিনিসটি বিশেষ করে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যে আলোচনা আছে সেটি হলো যে সনদ প্রদান করা, শিক্ষার্থী ভর্তি করলাম, সনদ দিয়ে বের করলাম, এই যে ব্যাপারটা এটি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট অনুপস্থিত। এখানে আমরা পড়ালেখা করবে, পড়ালেখা পরিবেশ নিশ্চিত করা, এই ব্যাপারগুলোকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এবং আমাদের বর্তমান উপাচার্য মহোদয় এবং বর্তমান যে ট্রাস্টির চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারাও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সবারই চিন্তাভাবনা হচ্ছে কিভাবে বিশ্ববিদ্যালয়টাকে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায়। এবং আপনি জানলে খুশি হবেন, আমরা আপনাদের এই আলোচনা অনুষ্ঠানটিতে বসার ঠিক আগ মুহূর্তে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের আমন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কানাডিয়ান হাই কমিশনারের সাথে একটা মিটিং আমরা অংশগ্রহণ করে এসেছি। সেখানে কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিভাবে কোলাবোরেশন করা যায় সেই আলোচনাটা হয়েছে। ইতিমধ্যে আমরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশনের কাজগুলো করে যাচ্ছি। আমাদের নতুন ভাইস চ্যান্সেলর মহোদয় ইউনিভার্সিটি জয়েন করার পরে আমরা ইন্টারন্যাশনাল অফিস স্থাপন করেছি ইউনিভার্সিটিতে। সেই অফিসের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনের কাজ করে যাচ্ছি। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নারের মাধ্যমে আমরা আমেরিকান কালচার শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিক্ষার্থীদের এবং চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে অনেক বড় একটি একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির যে জয়েন্ট প্রোগ্রাম চালু আছে, সেটার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা, চট্টগ্রামের শিক্ষার্থীরা, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শিক্ষা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। একই সাথে তারা চাইলে অস্ট্রেলিয়াতে গিয়ে তাদের ডিগ্রি কমপ্লিট করার সুযোগ পাচ্ছে। আপনাদের এই সমৃদ্ধির যাত্রা অব্যাহত থাকুক, সেটা আমরাও চাই। অনেক শুভকামনা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশ আসলে সেটি বললে তো সেটি মানে বলতে গেলে অনেক কিছু হয়তো বলতে হয়। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো খুব ছোট করে, আগামীর বাংলাদেশ আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের নাগরিকরা তাদের মধ্যে চিন্তাটা হবে এমন যে পুরো দেশটাই আমার পরিবার। অর্থাৎ আমাদের মধ্যে না যে দুর্নীতি এবং অপচিন্তা এমনভাবে অপশাসনের কারণে ঢুকে পড়েছিল যে আমরা আমাদের একান্ত 2, 3, 4, 5 জনের যে পরিবারটা, সেই পরিবারটাকে আমরা সব কিছু মনে করেছি এবং রাষ্ট্রের সব কিছুকে টেনে আমার পরিবারের মধ্যে নিয়ে আসাটাকে আমাদের মূল অবজেক্টিভ মনে করেছি, তাই না? সেখান থেকে বের হয়ে যদি আমার পুরো রাষ্ট্রটাকে আমার পরিবার মনে করতে পারি, দেশটাকে ওন করতে পারি, সেই কৃষ্টি, সেই কালচারটা, সেই মানসিকতাটা যদি আমাদের মধ্যে আমরা তৈরি করে নিতে পারি, তাহলে আমি, আমার পরিবার, আমার শহর, আমার দেশ সবাইকে নিয়ে আমি ভালো থাকবো। আমি সেরকম একটা দেশ চাই। বা অসাধারণ বলেছেন। আপনার প্রত্যাশা সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুলেমান চৌধুরী, আপনাকে স্বাগত। জি, আপনাকেও স্বাগত। আমরা শিক্ষা নিয়ে কথা বলছিলাম। শিক্ষার কথা যদি বলি, বর্তমানে প্রযুক্তির বিষয়টা চলে আসে এবং এই প্রযুক্তি এমন একটি বিষয়, চতুর্থ যে শিল্প বিপ্লব আসন্ন সেটা মোকাবিলা করবার জন্য এটি কিন্তু প্রধান হাতিয়ার। তো বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্রযুক্তিগত উৎকর্ষতা, সেটা আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে কতটা আমরা অগ্রসর হতে পারছি এবং প্রযুক্তিগত জায়গায় ডেভেলপ করার জন্য আপনার কি পরামর্শ? প্রযুক্তিগত যদি বিষয়টা বলি, তাহলে আপনি হয়তো জানবেন যে আমাদের স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল এবং সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেও তথ্য প্রযুক্তির বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে। তো সেটার ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশ খুব সম্ভবত ফ্রিল্যান্সিংয়ের দিক দিয়ে সারা বিশ্বে 7ম কি 8ম, এবং তাদের হাত দিয়ে একটা বড় ধরনের রেভিনিউ আমাদের দেশে আসছে এবং এটা অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে। সেটাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি অথবা মেশিন লার্নিং বলি, এই বিষয়গুলোকে আরও অনেক বেশি যুগোপযোগী করে বিদেশে এগুলোর উপর প্রশিক্ষণ নিয়ে এটাকে আরও কীভাবে আমাদের শিক্ষা কার্যক্রমে বাস্তবায়ন করা যায় সেটার উপর অনেক বেশি গুরুত্ব দিলে আমার মনে হয় আমরা উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে পারবো। এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার সুযোগ আছে এবং রোবোটিক্স থেকে শুরু করে
এবং আপনার চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রে টেকনোলজির যে দাপট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপক উপস্থিতি, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গায় আমি কি এটি আপনি কি নিশ্চিত করে বলতে পারেন কিনা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য গার্মেন্টস খাত, ঔষধ শিল্প এবং প্রবাসী শ্রমিক এগুলো আমাদের এখন পর্যন্ত উল্লেখযোগ্য খাত, সেই জায়গায় আমাদের তথ্য প্রযুক্তি খাত যেতে পারে কিনা আমাদের? সেটা যেতে পারে, সেটার জন্য কিন্তু প্রশিক্ষণ দরকার এবং সরকারের একটা নির্দিষ্ট উদ্যোগ আছে যে সারা বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রতি বছর ওনাদের পরিকল্পনা আছে 28,000 করে প্রশিক্ষণ দেয়। সেটা যদি আরও বেশি বাড়ানো যায় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে, তাহলে এটা সম্ভব যে সর্বোচ্চ রেমিটেন্স উপার্জনকারী খাত হিসেবে প্রতিষ্ঠিত হতে। আপনি চমৎকার বলেছেন। এবারে সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি মনে করি যে বাংলাদেশকে এমন হওয়া উচিত যে এত বড় একটা অর্জন গত বছরের, সেই অর্জনটাকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে বাজেটে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বাজেটই হচ্ছে সবচেয়ে কম। তো এটা প্রতিবারই বলা হয়ে থাকে, কিন্তু যেভাবেই হোক এটা মুখে বলে কিন্তু এটা বাস্তবায়ন হয় না। সেটার বাস্তবায়ন হোক, পাশাপাশি আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে কথা বলার আরও বেশি সুযোগ দিতে হবে। সেটা প্রাইমারি স্কুল হোক, সেটা স্কুল হোক, সেটা কলেজ হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক। যাদের সাথে যারা আমরা দায়িত্বে আছি, ক্ষমতায় আছি, আমাদের আরও বেশি বেশি কথা বলার দরকার। সেই ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসতে পারে বলে আমি মনে করি। বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার মতামত দিয়ে সমৃদ্ধ করবার জন্য। ঠিক দর্শক, এবার আমরা চলে যাব প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, উনি আমাদের সাথে আছেন। আমরা ম্যাডামকে স্বাগত জানাই কেমন বাংলাদেশ ডে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যেটি জানতে চাই, বিশ্ব অনেক বেশি এগিয়ে গেছে, সেই সাথে আমাদের নারীরাও শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সর্বত্র নারীদের জয় জয়কার। এরপরও একজন নারী হিসেবে আপনার কি পর্যবেক্ষণ, নারীরা যে কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার কথা তারা কি সেই জায়গায় যেতে পেরেছে, এবং নারীদের এগিয়ে যাওয়ার জন্য, তাদের অধিকার সম্মান নিশ্চিত হওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে আর কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? আমি খুব নেতিবাচক একটা বিষয় দিয়েই প্রশ্নটির উত্তর দিতে চাই। বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় এই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেক নারী লাঞ্ছিত, অনেক নারী অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হয়ে চলেছে। তো কাজে এটি স্পষ্ট। হ্যাঁ, তবে হ্যাঁ, এবার পজিটিভ জায়গাটাতে আসি। আপনার কথা ঠিক। আপনি যদি স্কুল লেভেল থেকেই দেখেন তাহলে দেখবেন একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত নারীদের যে সফলতা, সেটি খুব ভালো জায়গায় পৌঁছেছে নিঃসন্দেহে। তো এক্ষেত্রে আমি বলবো, আমি যদি আমাদের দেশের কথাও বলি, অনেক ভালো ভালো আইন নারীদের সুরক্ষার জন্য রয়েছে, কিন্তু আসলে এর ব্যবহার বা এর প্রয়োগের যে দিকটা, সেই দিকটা অসম্ভব রকমের নিম্ন পর্যায়ে রয়েছে। আর এর একটা অনেক বড় কারণ হচ্ছে কি জানেন? পরিবার। কারণ এটা আমাদের পরিবার থেকেই শুরু হয়। হয়তো একজন বাবা তার ছেলেকে বলে যে, ছেলেটা হয়তো বাচ্চা একটা ছেলে, সে কাঁদছে, বলে তুই মেয়েদের মতো কাঁদছিস কেন? খুবই স্বাভাবিক একটা কথা, এই কথাটাতে কোনো ম্যালাফাইডি ইন্টেনশন নাই। হ্যাঁ, কিংবা একজন মা তার একটা ছেলে একটা মেয়েকে হয়তো বা কুকিং আইটেম কিনে দিচ্ছে খেলনা হিসেবে, আর ছেলেকে কিনে দিচ্ছে ক্রিকেট ব্যাট আর বল। এই যে বৈষম্যটা, এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে একেবারে বাসা থেকেই। তো যতক্ষণ পর্যন্ত এটা থেকে আসলে আমরা বেরোতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি অন্তত একজন নারী হয়ে বলতে পারি না যে আমরা এম্পাওয়ার্ড। এটা বলার সুযোগ নেই। আপনার পরামর্শ এবং পর্যবেক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়গুলো ভবিষ্যতে ভাবা হবে, এবং এখানে কি উন্নয়ন করা যায় সেটি নিশ্চয়ই রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যারা নীতি নির্ধারক মহলে আছেন তারা অবশ্যই। আবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী তথা বাংলাদেশী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? দুটো বিষয়ের উপরে ফোকাস করতে চাই একজন নাগরিক হিসেবে। এক, আমাদের স্বাস্থ্যের অধিকার। দুই, আমাদের যে আইনগত, আমাদের আইনের যেই এলাকাটা, ঠিক আছে, এই দুটো এলাকাতে আমি আরও অনেক বেশি সমৃদ্ধি আশা করছি। কারণ আপনি একটা স্ট্যাটিস্টিক্স দিলেই বুঝবেন, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমাকে কিন্তু এখন আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলা হয়, যেটাকে ওওপি বলা হয়। সেটি কিন্তু আমাকে স্বাস্থ্যসেবা নিতে গেলে 73% আমার পকেট থেকে দিতে হয়, যেটি আমাকে আরও অনেক বেশি দরিদ্র করে ফেলছে। যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাডভাইস হচ্ছে এটা সর্বোচ্চ 50% হওয়া উচিত। যেখানে আমার মতো গরিব দেশের নাগরিককে 73% পকেটের টাকা খরচ করে স্বাস্থ্যসেবা নিতে হয়, সেখানে কিন্তু আমি একটুও বলতে পারি না যে আমি সুস্বাস্থ্যের অধিকারী। তো আমার মনে হয় এই জায়গায় কাজ করার খুবই জরুরি। একই সাথে মানুষ যখন কোনো আইনগত সহায়তা নিতে যায়,
সেখানেও মানুষ প্রচণ্ড রকমের বৈষম্য এবং দুর্নীতির শিকার হয়। সেই জায়গা থেকেও আমাদের চিন্তাভাবনা করার দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমৃদ্ধ মতামতের জন্য। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক আছেন এই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন প্রফেসর ফারজানা ইয়াসমিন চৌধুরী। ফারজানা ইয়াসমিন চৌধুরী, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব, দেশের অর্থনীতির দিকে যদি একটি তাকাই, বর্তমানে অর্থনীতির যে অগ্রযাত্রা, সাম্প্রতিক সময়ে আমাদের অর্থনীতি রিকভার করার চেষ্টা করছে, আমাদের রেভিনিউ বাড়ছে, ফরেন যে রেমিটেন্স সেটি বাড়ছে, সেই সাথে আমাদের রিজার্ভ আগের থেকে একটু রিকভার করছে। সব মিলিয়ে দেশের অর্থ ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন? এগিয়ে যাওয়ার জন্য আর কি কি উদ্যোগ গ্রহণ করা যায়? আসলে বর্তমান পরিস্থিতি যদি আমি অর্থনীতি নিয়ে যদি আলোচনা করতে চাই, অর্থনীতির যে সূচকগুলো আছে সেগুলো একটু বেশ নাজুক অবস্থায় আছে। আমরা যদি ইনফ্লেশনের কথা ধরি, এক্সপোর্টের কথা ধরি, যেগুলোর মধ্যে থেকে আমরা বেশ এগিয়ে আছি সেটা হচ্ছে রেমিটেন্স। সুতরাং যেমন যদি আমি আর একটু ধরি, যেমন ইনভেস্টমেন্টটা বেশ স্থবির হয়ে আছে, বিশেষ করে প্রাইভেট ইনভেস্টমেন্টটা। সুতরাং সব কিছু মিলে একটু যেহেতু অস্থিরতা বা একটু অনিশ্চয়তা আছে, সেই সূচকগুলো কিছুটা অনিশ্চয়তা। তবে একটু স্বস্তির বিষয় যে ইনফ্লেশনটা আগের চেয়ে একটু কমে এসেছে বা একটু নিয়ন্ত্রণ করার আছে। ব্যাংকিং কাঠামোতে বেশ কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি, বা যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বা চিন্তা করা হচ্ছে সেগুলোকে যাতে এক্সিকিউট করা হয়। সুতরাং একটু বেশ চ্যালেঞ্জিং ব্যাপারগুলো, বাট আমরা আশা করতে পারি যে কিছু না কিছু একটা পজিটিভ আমরা দেখতে পাবো। আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি একজন ইতিবাচক মানুষ। আমরাও আশাবাদী যে বাংলাদেশের অর্থনীতি শেষ পর্যন্ত এগিয়েই যাবে এবং আমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী তথা দেশের সচেতন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ চান? একজন নাগরিক হিসেবে যদি আমি বলি, আমি চাই এমন একটা বাংলাদেশ, এইসব সব কিছুর এক্সপেকটেশনের আগে যেটা বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে প্রতিটা মানুষের তার কর্মক্ষেত্রে তার সততা, জবাবদিহিতা এবং যোগ্যতা, এই তিনটা যদি আমরা নিশ্চিত করতে পারি, এই যেভাবে যে ধরনেরই বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশের ফলাফল আমাদের ঘরে আসবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ধন্যবাদ। চমৎকার মতামতের জন্য। এবার আমরা কথা বলবো, আমাদের সর্বশেষ আলোচক আছেন এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত প্রভাষক মোহাম্মদ মেহেদী রহমান। মেহেদী রহমান, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকে একটু ব্যতিক্রম প্রশ্ন করব। তথ্য প্রযুক্তির অগ্রযাত্রার ফলে আমরা অনেক বেশি প্রযুক্তির প্রতি আসক্ত হচ্ছি, সেটি আমাদের অনেক বেশি উপকার হচ্ছে। তবে একটি নেতিবাচক বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে যাচ্ছে, তাদের আগের মতো বইয়ের সাথে সম্পর্কটা কিন্তু নেই। আপনি সাহিত্যে আছেন, সাহিত্যের একজন শিক্ষক হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখেন এবং আমাদের সমৃদ্ধ সেই লাইব্রেরি করার অভ্যাসটা আবার কিভাবে করা যায়? আপনি যদি ব্যাপারটাকে বই পড়ার উপর আগ্রহের দিক থেকে দেখেন, আমি বলবো যে আসলে একটু দ্বিমত পোষণ করব। আমার কাছে মনে হয় যে হয়তো বা কাগজের কিংবা মলাটযুক্ত বই পড়ার পরিমাণ কমেছে, কিন্তু এখনকার শিক্ষার্থীরা অনেক বেশি পড়াশোনা করে। কারণ এখন সে চাইলেই যে কোনো বই পিডিএফের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পড়তে পারে। যে পড়াশোনা করার সে আসলে পড়াশোনা করে। এর বাইরে তথ্য প্রযুক্তির যেই অবাধ বিচরণের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এখনকার মানুষজন আর আগের মতো 10টা বই রাখে না, সেখান থেকে গিয়ে 10টা ইনফরমেশন তাকে খুঁজতে হয় না। সে প্রতিনিয়ত তথ্য আপডেট হচ্ছে, যে কারণে সে হয়তোবা মোবাইল ব্যবহার করলে অনেকগুলো তথ্য পেয়ে যাচ্ছে, অনেকগুলো জ্ঞান পূরণও হয়ে যাচ্ছে, যে কারণে আগ্রহের জায়গাটা কম। তবে এটাও ঠিক যে নতুন নতুন তথ্য প্রযুক্তি যতই আসছে, হয়তো বা সেটার সাথে আমাদের মানসিক মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন হয়েছে, যে কারণে আমাদের মধ্যে অস্থিরতা কিংবা এই ব্যাপারগুলো এসেছে, মনোযোগ অনেক বেশি কমেছে। এটার কারণে আমাদের স্বাস্থ্যগত একটা পরিবর্তন হয়েছে, যে কারণে মনোযোগটা কমেছে। যদি আমরা প্রযুক্তির কারণে, বিরূপ প্রভাবের কারণে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেটা বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাউন্সিলিংয়ের পরিমাণ বাড়াতে পারি, আমরা যদি মেডিকেল ফেসিলিটি অ্যাভেল করতে পারি তাদের জন্য, তবে এই ধরনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দূরীভূত হওয়া সম্ভব আমার কাছে মনে হয়। আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন উদীয়মান শিক্ষক তথা দেশের নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে দল মত নির্বিশেষে এটা সবার বাংলাদেশ হবে। স্বাধীনতার 50 বছর পরেও আমরা বিভাজনের বাংলাদেশ চাই না। আমাদের এই দেশটা কেউ যদি ফৌজদারি অপরাধে সর্বোচ্চভাবে অপরাধী না হয়, তাহলে সবার দেশটা হবে। এই দেশটা হবে সাধারণ মানুষের, এই দেশটা হবে যিনি শিক্ষক তারও কথা বলার অধিকার থাকবে। এই দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবার, যে ক্ষমতায় থাকুক বা না থাকুক, তার জন্য একটা নিরাপদ বাংলাদেশ হবে।
সেও তার কথা বলতে পারবে, সেও তার সকল প্রকার মতামত তুলে ধরতে পারবে এবং সবাই একজন একজনের হাত ধরে এগিয়ে যেতে পারবে। আমার কাছে দেশ মানে এক, লোকের পাশে অন্য লোক। ধন্যবাদ। বা আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলাপ করছিলেন ইংরেজি বিভাগের সম্মানিত প্রভাষক মোহাম্মদ মেহেদী রহমান। এর মধ্য দিয়ে আজকে আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসলো। আমরা কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে কথা বলেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর সাথে, এবং তাদের সমৃদ্ধ মতামতের মাধ্যমে আমরা আজকে যেটি জানলাম, আগামীর বাংলাদেশ গড়বার জন্য ওনারা চেয়েছেন একটি সমৃদ্ধ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা তৈরি করবে, স্বপ্নবাজ মানুষ তৈরি করবে। সেই সাথে তারা প্রযুক্তির উৎকর্ষতা চেয়েছেন, নারীর স্বাধীনতার কথা বলেছেন, এবং বর্তমান প্রজন্ম যেন সাহিত্যের প্রতি আরও বেশি আগ্রহী হয় সেই বিষয়ে তারা কথা বলেছেন। সেই সাথে আমাদের অর্থনীতি যেন আরও বেশি গতিশীল হয় সেই বিষয়ে আমাদের শিক্ষকরা মন্তব্য জানিয়েছেন। সেই সাথে আগামীর বাংলাদেশকে তারা দেখতে চেয়েছেন বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত, সমৃদ্ধ, সম্মিলিত এক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সবার, যেই বাংলাদেশ বিশ্বের কাছে উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বপ্নের সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।